আজ আমরা সম্পূর্ণ একটি ভিন্ন পরিস্থিতিতে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি যে গত 16ই মার্চ আমাদের সর্বশেষ ক্লাস হয়েছিল। তারপরে আমরা করোনা ভাইরাসের কারণে আমাদের সমস্ত ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান স্থগিত হয়ে গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকের যে ক্লাসটি আমরা তোমাদের জন্য আয়োজন করেছি এটি 2019-20 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি তোমাদের প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের যে কোর্স আছে সে কোর্সটার প্রবাবিলিটি অংশটুকু আমি তোমাদের ক্লাস পরিচালনা করছিলাম। গত 16ই মার্চ আমি সর্বশেষ তোমাদের যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আমি তোমাদেরকে র্যান্ডম ভেরিয়েবল এবং র্যান্ডম ভেরিয়েবলের যে বিভিন্ন অপারেশনগুলো আছে, যে থিওরিগুলো আছে, প্রপার্টিগুলো আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ওই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। সেটা আজকের যে টপিকসগুলো আমরা ক্লাস নেব সেটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। আমরা একটু তাহলে আমাদের স্ক্রিনের দিকে যাই, দেখা যাক আমাদের কি আছে। আমরা ক্লাসের নাম আছে প্রথম বর্ষ সম্মান, কোর্সের শিরোনাম প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, দেন অধ্যায়ের নাম র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন। আজকের আলোচ্য বিষয় জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, সংক্ষেপে যেটাকে আমরা বলি জেপিএফ, ক্লাসিফিকেশন অফ জেপিএফ, মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, কন্ডিশনাল প্রবাবিলিটি ফাংশন। এই চারটি বিষয় আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করার প্রয়াস রাখবো বলে আশা রাখছি। এবং আজকে আমাদের যে টপিকসগুলো আছে এগুলো থেকে আমাদের যে লার্নিং আউটকাম থাকবে, যেমন নোটেশন, ডেফিনেশন, এক্সপ্লানেশন অফ জেপিএফ, প্রপার্টিস অফ ডিফাইন্ড প্রবাবিলিটি ফাংশন, হাউ টু ডিফাইন কন্ডিশনাল প্রবাবিলিটি ফাংশন। এবং আমরা যে বইগুলান ফলো করব সেই বইয়ের তালিকা এখানে দেওয়া আছে। এই বইগুলাকে আমরা ফলো করব এবং এই বই তোমাদের যখন প্রথম এই কোর্সটা আমি শুরু করেছিলাম তখন এই বইগুলার রেফারেন্স আমি তোমাকে দিয়েছিলাম। এবং আজকে যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো এই বইগুলা থেকে আমরা আলোচনা করব এবং আশা করছি তোমরা বইগুলা সেমিনার থেকে সবাই কালেকশন করে নিয়েছিলে, সে বইগুলা থেকে আমরা, এবং এই ক্লাসের পাশাপাশি তোমরা যদি এই বইগুলাকে যদি ফলো করো তাহলে আমাদের ক্লাসের একটা পরিপূর্ণতা আসবে। দেন আমি তোমাদের সঙ্গে আছি, সকলেই বুঝতে পারছো, নাজমুল হাসান। প্রথমে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন পড়ার আগে প্রথমে আমরা শিখতে চাই টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। হোয়াট ইজ টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল? টু ডাইমেনশনাল অর্থাৎ যখন একটা ভেরিয়েবলে, যখন একটা এক্সপেরিমেন্টে দুই ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে টু ডাইমেনশন র্যান্ডম ভেরিয়েবল। খুব সহজ সরল কথায় যদি ফর্মাল ডেফিনেশনে আমরা যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, ইফ টু টাইপস অফ ফিচার্স দ্যাট ইজ টু ভেরিয়েবলস ডিফাইন্ড, সংজ্ঞায়িত করা অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস, দেন ইট ইজ নোন অ্যাজ টু ডাইমেনশনাল ভেরিয়েবল। এখানে একটি কথা আছে, টু ভেরিয়েবলস এগুলো আমরা সম্বুঝতে অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস। এই কথাটা বলতে আমরা যা বুঝি, অর্থাৎ একই ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে যদি আমি দুই বা দুইয়ের অধিক চলককে যদি সংজ্ঞায়িত করি তাহলে তাকে বলা হবে হচ্ছে অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস। এক্সপেরিমেন্ট একই বাট ভিন্ন ভিন্ন চলককে আমরা ডিফাইন করতে পারবো। দেন দেখা যাক, সাপোজ এক্স অ্যান্ড ওয়াই are two random variables defined on the same probability space, then the conjugate of the variables x, y is called the two dimensional random variable. অর্থাৎ x, y কে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে যদি প্রকাশ করি তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। ডেফিনেটলি x ইজ এ ক্যাপিটাল লেটার, y ইজ এ ক্যাপিটাল লেটার, এবং x এর এগেইনস্টে আমরা জানি যে প্রত্যেকটা চলকের এগেইনস্টে তার কিছু ভ্যালু থাকে, অর্থাৎ এক্স এর আন্ডারে কিছু ভ্যালু থাকবে, ওয়াই এর আন্ডারে কিছু ভ্যালু থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দিলে আমরা সহজে বুঝতে পারবো যে আসলে টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল বলতে কি বুঝি। সাপোজ একটা ফেয়ার ডাই এবং এ ফেয়ার কয়েন, অর্থাৎ একটা ছক্কা এবং একটা কয়েন আর টস্ট আমরা করলাম, কি টস্ট করলাম অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। দেন দ্য স্যাম্পল স্পেস ইজ গিভেন বাই, তখন আমাদের স্যাম্পল স্পেস আসতে পারে
সকলেই জানি সেটা কি কি হতে পারে, H1, H2, H3, H4, H5, H3। কারণ আমরা জানি যে একটা ফেয়ার কয়েনের দুইটা অংশ আছে, একটা পিঠটাকে আমরা বলি হেড, অপরটাকে আমরা বলি হচ্ছে টেইল। তাহলে একবার যেহেতু টস করা হয়েছে সেহেতু এইচ এবং টির বাহিরে কোনো কিছু আসতে পারে না। আর একটা ছক্কা আমরা যেহেতু থ্রো করেছি, ছক্কার পিঠ থাকবে 6টা এবং সেখানে 6টা পিঠ মানে 1 2 3 4 5 and 6। এই জন্য এইচ এবং টির সঙ্গে এই যে 6টা পিঠ আছে 1 2 3 4 5 6, এগুলোকে আমরা করেছি কি কম্বিনেশন করেছি। সেই জন্য আমাদের স্যাম্পল স্পেসটা চলে আসছে 12টা স্যাম্পল পয়েন্ট আসছে, অর্থাৎ একটা হয়েছে H1, H2, H3, H4, এইভাবে আমরা 12টা স্যাম্পল পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখানে স্মরণযোগ্য, আমরা যখন ফান্ডামেন্টাল অফ প্রবাবিলিটি পড়াচ্ছিলাম তখন আমরা কিন্তু ক্লাসিক্যাল প্রবাবিলিটি বের করেছিলাম, অর্থাৎ আমাদের টোটাল স্যাম্পল পয়েন্ট হয়েছে 12টা। অর্থাৎ তাহলে প্রতিটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি কত হবে? আমরা সকলেই জানি যে আমাদের প্রতিটা পয়েন্টের স্যাম্পল প্রবাবিলিটি হবে 1/12। 12টা হচ্ছে টোটাল স্যাম্পল পয়েন্ট এবং 1 হচ্ছে আমাদের যে ফেভারেবল কেসেস। সো H1, H2, H3, H4 এগুলো সমস্তগুলোর প্রবাবিলিটি হবে 1/12। ওকে, দেন আমরা আর একটা যদি বলি, লেট আস এক্স ক্যারেক্টারাইজড বাই দ্য নাম্বার অফ হেড অ্যান্ড ওয়াই ক্যারেক্টারাইজড বাই দ্য নাম্বার অফ ডাই। এখানে আমরা স্যাম্পল একটা এক্সপেরিমেন্ট কনসিডার করেছি। সেই এক্সপেরিমেন্টটা কি প্রথমেই বলেছি, এ ফেয়ার ডাই অ্যান্ড এ ফেয়ার কয়েন। তাহলে এই যে স্যাম্পল এক্সপেরিমেন্টটা আমরা কি করলাম, এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করার পরে আমরা কি করলাম, এক্স নামক একটা চলককে ডিফাইন করলাম, যেটা দ্বারা আমরা বোঝাতে পারবো যে এক্স হচ্ছে নাম্বার অফ হেড, অর্থাৎ এক্স এর চরিত্র হচ্ছে, এক্স বলতে আমরা বুঝাবো যে নাম্বার অফ হেড, এবং ওয়াই এর চরিত্র হচ্ছে দ্য নাম্বার অফ ডাই, অর্থাৎ ডাইতে যে সমস্ত নাম্বারগুলো শো করবে সেইটার সংখ্যা। অর্থাৎ এক্স এর মান তাহলে আমাদের কি কি হতে পারে, যেহেতু আমাদের একটা কয়েন টস করেছি, কয়েনে আমাদের ফলাফল কি আছে, এইচ এবং টি, অর্থাৎ এবং আমাদের এক্স এর চরিত্র কি, এক্স এর ক্যারেক্টারিস্টিক কি, এক্স ইজ এ নাম্বার অফ হেড। তাহলে আমাদের একটার এইচ এর বেশি আসবে না এবং আর একটা আছে একটা টির বেশি আসবে না, অর্থাৎ এক্স এর মান হতে পারে 0 এবং এক্স এর মান হতে পারে 1। এক্স এর মান তখনই 0 হবে যদি সেখানে টি অবস্থান করে, কোনো প্রকার এইচ না থাকে, এবং এক্স এর মান 1 তখনই হবে যদি কেবলমাত্র এইচ থাকে, সেখানে যদি কোনো টি না থাকে। অনুরূপভাবে ওয়াই ইজ এ ক্যারেক্টারাইজড বাই দ্য নাম্বার অফ ডাই, অর্থাৎ ওয়াই কে দ্বারা আমরা বোঝাতে যে একটা ডায়ের যে 6টা পিঠ থাকে 1 2 3 4 5 6, এই ওয়াই কে দ্বারা আমরা সেটা প্রকাশ করব, অর্থাৎ ওয়াই এর মান হতে পারে 1 2 3 4 5 6। দেন আমরা যদি একটা এখন তাহলে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল দেন দ্য 2 আর জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল ইজ গিভেন বাই, তাহলে আমাদের পয়েন্ট হয়ে যাবে 1 1 1 2। প্রথমে আমাদের ছিল স্যাম্পল পয়েন্ট, যখন আমরা পেয়েছিলাম তখন সেখানে ছিল হচ্ছে এইচ এবং 1। এইচ দ্বারা আমরা এইচ দ্বারা তাহলে এখানে এক্স এর মান কত 1, অর্থাৎ যেহেতু এক্স আছে এক্স এর মান 1 হবে যেহেতু সেখানে এইচ আছে, এবং ওয়াই মানে হচ্ছে নাম্বার অফ কি, ওয়াই মানে হচ্ছে নাম্বার ইন দ্য ফেসেস অফ দ্য ডাই। সো ওয়াই H1 আছে, তাহলে ওয়াই এর মান হবে 1। এইভাবে আমরা ইতিপূর্বের যে আমাদের স্যাম্পল পয়েন্টটা ছিল ওই স্যাম্পল পয়েন্টগুলো থেকে আমরা এক্স এর মান 0 এবং 1 এবং ওয়াই এর মান 1 এবং 2 ধরে আমাদের নতুন যে ভেরিয়েবলটা হলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে 2 ডাইমেনশন র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে যখন 2 ধরনের ভেরিয়েবল থাকবে তখন সেটাকে বলছি আমরা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। এখানে এক্স এর মান প্রথমে আমরা দিয়েছি এবং ওয়াই এর মান প্রথমে, যেভাবে আমি ভেরিয়েবলগুলোকে সাজাবো সেভাবেই তার মানগুলোকে থাকবে। দেন দ্য ফুল এক্সপ্লানেশন, এখন যদি আমরা ফুল এক্সপ্লানেশনে যদি চলে যাই তাহলে দ্য ফুল এক্সপ্লানেশন ক্যান বি সামারাইজড, অর্থাৎ আমরা যে এক্সপেরিমেন্টটাকে আমরা যে করেছি সেই এক্সপেরিমেন্টটাকে আমরা যে সমস্ত স্যাম্পল পয়েন্ট করেছি সেটা যদি একটা ফুল টেবিলের মাধ্যমে আমরা সামারাইজ করতে যাই, দেন আমরা দেখি স্যাম্পল পয়েন্ট আমাদের প্রথমে ছিল 12টা স্যাম্পল পয়েন্ট, সে 12টা স্যাম্পল পয়েন্ট কিন্তু আমরা এখানে লিখেছি H1, H2, H3, H4, H5, H6, T1, T2, T3, T4, এবং এক্স হচ্ছে কি নাম্বার অফ হেড। সো আমাদের H1 এর মধ্যে নাম্বার অফ হেড কয়টা আছে, একটা। H2 এর মধ্যে নাম্বার অফ হেড কয়টা আছে, একটা। এইভাবে আমরা H6 পর্যন্ত গিয়েছি, নাম্বার অফ হেড কয়টা আছে, একটা। দেন T1, T2, T1 এ যে এক্স এর হেড আছে, কোনো হেড নাই, এই জন্য আমরা এক্স এর মান ওখানে দিয়েছি 0, টির মান দিয়েছি 0। অনুরূপভাবে ওয়াই এর যে মানটা আছে,
অনুরূপভাবে ওয়াই এর যে মানটা আছে, ওয়াই এর মান এখানে এইচ এর সঙ্গে ওয়াই এর মান আছে 1, এইচ এর সঙ্গে ওয়াই এর মান আছে 2, এইচ এর সঙ্গে ওয়াই এর মান আছে 3, এইভাবে এইচ এবং টির সঙ্গে যে মানগুলো আছে সেগুলোই হচ্ছে ওয়াই এর মান। এখন এই দুটা মানকে যদি আমি একসাথে করি, দেন এক্স ওয়াইএস হবে 1 1, 1 2, 1 3, 1 4 এইভাবে। দিস ইজ দ্য ডিফাইন্ড অফ এ টু র্যান্ডম ভেরিয়েবল ফ্রম দ্য সেম প্রবাবিলিটি স্পেস অফ অ্যান এক্সপেরিমেন্ট। তাহলে আমরা টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল বুঝতে পারলাম। আরেকবার আমি একটু রিপিট করছি তোমাদের জন্য, যে যখন একই ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে 2 বা 2 এর অধিক যদি দুইটা চলককে আমরা যদি ডিফাইন করি এবং ডিফাইন করার পরে নতুন যে কনজুগেট যে ভ্যালুগুলা পাবো সেই ভ্যালুগুলার সমন্বয়ে যে নতুন চলকের তৈরি হবে সেটাকেই আমরা বলছি টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। এই ক্ষেত্রে যদি যদি আমরা 3টা চলককে করতে পারি তাহলে 3 ডাইমেনশনাল ভেরিয়েবল, যদি n সংখ্যক হয় তাহলে আমরা সেটাকে বলি n ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। আমরা একটু যাই পরে, আরেকটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলের মধ্যে পিআরতে আমরা বুঝতে পারছি প্রবাবিলিটি। একটু আগেই বলেছি যে আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল, এক্সপেরিমেন্টটার টোটাল স্যাম্পল পয়েন্ট ছিল হচ্ছে 12টা। সো আমাদের H1 এর সম্ভাবনা কত? 1/12, H2 অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের একই ধরনের সম্ভাবনাটা 1/12, প্রত্যেকটা সম্ভাবনা হচ্ছে 1/12। এবং আমাদের একটা শর্ত কি, যে সমস্ত একটা এক্সপেরিমেন্টের মধ্যে থেকে যে সমস্ত প্রবাবিলিটি পাবো সেই প্রবাবিলিটিগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যদি 1 হয় কেবল তখনই আমরা বুঝতে পারবো যে this is an random experiment and this is the finite experiment. Then আমরা যদি এভাবে যদি দেই তাহলে এই টোটাল এক্সপেরিমেন্টটাকে আমরা একটা বাইভেরিয়েট টেবিলের আকারে শো করি। আমরা যে আবার আমি স্মরণ করে দিচ্ছি যে আমাদের এক্সপেরিমেন্টটা ছিল টসিং অফ এ কয়েন 1 times and throwing a die 1 time, tossing of a coin one time and throwing of a die 1 time। তাহলে আমরা জানি y represents the কি throw of a die এবং x represent the number of head। তাহলে y এর মান আমরা জানি 1 2 3 4 5 6 এই পর্যন্ত হবে এবং x এর মান হবে 0 1, কারণ আমরা একবার টস করেছি। একবার টস করলে আইদার এইচ আসতে পারে অথবা টি আসতে পারে, যেহেতু এইচ থাকলে 1 হবে এবং টি থাকলে তার মান 0 হবে। এটা যদি একটা বাইভেরিয়েট টেবিলের আকারে আমরা দেই তাহলে এইভাবে হবে 0 এবং 1 এর মান ও 0 এবং 2 এর মান, এইভাবে প্রবাবিলিটিগুলোকে আমরা সাজায় লিখতে পারি। এখন আমরা আসবো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল। টু ডাইমেনশনাল জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল পড়ার আগে আমাদের টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল আমরা দেখেছি। এটা অনেকেই তোমরা বই পুস্তকে দেখবা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, অনেক জায়গায় দেখবা ল লেখা আছে, তবে জিনিসটা একই। জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন এবং জয়েন্ট প্রবাবিলিটি ল একই জিনিস, এটাতে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তুমি ফাংশনও লিখতে পারো, লও লিখতে পারো, তবে অ্যাজ ইউজুয়াল বইগুলাতে দেখবা ফাংশন লেখা আছে, সো আমরা ফাংশনটাই ব্যবহার করব। তো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন কি? একটু আগে আমরা যখন টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল পড়ছিলাম, টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলে কিছু প্রবাবিলিটি ডিফাইন করলাম, কিছু প্রবাবিলিটি পেলাম। যেমন একটু আগে যে এক্সপেরিমেন্টটা আমরা করেছিলাম সেখানে এক্সপেরিমেন্টের টোটাল স্যাম্পল পয়েন্ট পেয়েছিলাম 12 এবং প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের সম্ভাবনা কত পেয়েছিলাম? 1/12। এই 1/12 এই যে একটা এক্সপেরিমেন্ট থেকে কিছু সম্ভাবনা আমরা ডিফাইন করেছি, এই সম্ভাবনাগুলোকে যখন আমরা কোনো একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব সেটাকেই বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল। আরেকবার বলছি, যদি একটা টু ডাইমেনশন অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল থেকে প্রাপ্ত যে সমস্ত সম্ভাবনাকে যদি কোনো ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় তাহলে নতুন যে ফাংশনটা আমরা পেয়ে যাব সেটাকেই বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। এখন আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের একটু ফর্মাল একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। কি রকম দেওয়া আছে? টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই।
ডিফাইন করা আছে অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস। এই কথাটা বারবার আসবে, কারণ যদি একই প্রবাবিলিটি স্পেসের উপরে যদি ডিফাইন করা না হয় সেটা কখনো জয়েন্ট হবে না, অর্থাৎ তখন তারা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট। ভিন্ন এক্সপেরিমেন্ট হলেই তারা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা এই কথাটা খুবই একটা জরুরি কথা, অন দ্য সেম প্রবাবিলিটিজ ইজ ফলোড বাই দ্য জয়েন্ট প্রবাবিলিটি ল অর ফাংশন। তাদেরকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল বলবো ইফ যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যদি প্রথম একটা শর্ত পি অফ এক্স আই সমান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, যদি 0 অথবা 0-র চাইতে বড় হয়, এই একটা শর্ত। দেন আমরা আরেকটা শর্ত ডাবল সামেশন অফ পি এক্স আই সমান 1, যদি কোনো 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলের থেকে প্রাপ্ত প্রবাবিলিটিগুলাকে কোনো একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্টেশনগুলা যদি 1 এবং 2 যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনগুলোকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে তাহলে সেটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করব, এখানে আমরা পি দিয়েছি, এখানেও পি দিয়েছি। আমরা এর আগেও যখন প্রবাবিলিটি পড়েছিলাম কিংবা শুধু র্যান্ডম ভেরিয়েবল পড়েছিলাম বলেছিলাম পি ইউজুয়ালি নোটেটেড ফর দ্য ডিসক্রিট কেস এবং এফ ইউজুয়ালি নোটেটেড ফর দ্য কন্টিনিউয়াস কেস, বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার। বাট কিন্তু আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে পড়ব দেখা যাবে যে তখন সব ক্ষেত্রেই আমরা শুধু এফ ব্যবহার করেছি। এক্স এবং ওয়াইয়ের যে মান দেওয়া আছে সেই মান দেখে আমরা বুঝতে পারবো আইদার এটা ডিসক্রিট কেস অথবা কন্টিনিউয়াস কেস। কাজেই পি এবং এক্স নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। দেন আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এই জিনিসটা বলা আছে যে কি এফ অফ এক্স আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং এফ অফ এক্স আই এর যে ডাবল সামেশন থাকবে সেই ডাবল সামেশন এক্স এর রেঞ্জ এবং ওয়াই এর রেঞ্জের উপরে আমি যদি ইন্টিগ্রেট করি এবং টোটাল ইন্টিগ্রেশন যদি 1 হয় তখনই আমরা বলবো যে দিস ইজ এ জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ফর কন্টিনিউয়াস কেস। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল কি। জয়েন্ট প্রবাবিলিটি আমি আবার একটু খুব সম্পর্কে স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ইজ নাথিং বাট দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য probability অফ দ্য টু ভেরিয়েবল। তাহলে কি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, তাহলে আমরা কি বলবো যে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ইজ নাথিং বাট দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য probability অফ দ্য 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল হুইচ স্যাটিসফাই দ্য 2 কন্ডিশন। One is that the function definitely is greater than or equal to 0 and the whole integration or whole summation is equal to the 1. Okay. Then আমরা যাব classification of the joint probability law. এটা আসলে আমাদের চলে এসেছে অলরেডি। আমরা এই যে ক্লাসিফিকেশন অফ প্রবাবিলিটি ল পড়তে যেয়ে আমরা যখন জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন কিন্তু আমরা 2টা কেস উল্লেখ করেছিলাম, তাই না? একটা কি উল্লেখ করেছিলাম? একটা ছিল ফর ডিসক্রিট কেস আর একটা ছিল হচ্ছে ফর কন্টিনিউয়াস কেস। অলরেডি আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের ক্লাসিফিকেশন কিন্তু জেনে ফেলেছি, তারপরও ফর্মালি আমরা বলছি যে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অথবা জয়েন্ট প্রবাবিলিটি ল কত ভাগে বিভক্ত হতে পারে? 2 ভাগে বিভক্ত হতে পারে। ওকে, এই যে জয়েন্ট প্রবাবিলিটি ল, অথবা আমরা এর আগেও আমি বলেছি তোমরা লও বলতে পারো, ফাংশনও বলতে পারো। ল ইজ মোর স্মার্ট, ফাংশন ইজ টেক্সচুয়াল কনটেক্সট। ওকে, ফাংশন ইজ বেটার ফর ইউ। জয়েন্ট প্রবাবিলিটি ল are 2 types: discrete joint probability law and continuous probability law. Okay, this is very simple. The joint probability function are 2 types: the discrete joint probability law and continuous joint probability law. This is nothing but when the random variable is discrete case, this is discrete joint probability law or discrete joint probability function. অথবা when the random variable is continuous, then it is known as the continuous joint probability law. This is very simple. আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো, কারণ আমরা যখন সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যখন র্যান্ডম ভেরিয়েবল স্টাডি ক্লাসগুলো নিচ্ছিলাম তখন এটি আমরা বারবার বলেছি যে 2 ধরনের, একটা ডিসক্রিট কেস এবং কন্টিনিউয়াস কেস। এবং আমাদের সমস্ত পরিসংখ্যান জুড়ে these 2 types of random variable is studied. One is discrete case, another is continuous case. আমরা আরেকটি এক্সাম্পলের দিকে যাচ্ছি।
যে আমরা এর পরে যে স্টাডিটা করব সেটা আমাদের আসবে হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, সেটা আসবে হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। তো মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন পড়ার আগে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দিয়ে আমরা আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটাকে করতে চাই। আমরা সকলেই আমরা যখনই ক্লাসে যাই, যখনই যে কোনো প্রবলেম হাজির করি, যে কোনো এক্সপেরিমেন্ট, যে কোনো উদাহরণ যখন হাজির করি, আমরা বলি টচিং এ কয়েন ওয়ান্স, টচিং এ কয়েন 2 টাইমস, অর থ্রোয়িং এ ডাই 1 টাইমস অর 2 টাইমস। দেন আমি তোমাদের এখানে আরেকটা এক্সাম্পল দেব, তোমরা নিশ্চয়ই স্লাইডে জিনিসটা দেখলেই বুঝতে পারছো যে এক্সপেরিমেন্টটা কি, তাই না? অবশ্যই, যেমন কারণ আমরা এগুলো অনেক অঙ্ক করেছি, প্রবাবিলিটি অঙ্ক করেছি, সিঙ্গেল ভেরিয়েবল অঙ্ক করেছি, তারপরও এটা আমরা একটু রিপিট করছি যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস, ইন্টারঅ্যাক্টিভ আমরা করতে পারছি না, সো এই জন্য আমি একটু রিপিট করছি যে স্যাম্পল পয়েন্টস। আমরা একটা কয়েনকে দুবার টস করেছি, আমরা জানি যে একটা কয়েনকে যদি আমরা দুবার টস করি তাহলে আমরা কি কি স্যাম্পল পয়েন্ট, একটা পাই এইচ, একটা পাই এইচটি, একটা টিএইচটিটি, এবং নাম্বার অফ হেড আমরা এখানে এমন এক্স একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যেটাকে বলতেছে নাম্বার অফ হেড। তাহলে প্রথম স্যাম্পল পয়েন্টে নাম্বার অফ হেড কয়টি আছে? 2টি, দ্বিতীয় স্যাম্পল পয়েন্টে 1টি, তৃতীয় স্যাম্পল পয়েন্টে 1টি, এবং চতুর্থ স্যাম্পল পয়েন্টে নাথিং ইজ, দ্যার ইজ নো এজ, কোনো এজ নেই, সো সেখানে আমরা দিয়েছি 0। আরেকটি আমরা ভেরিয়েবল করলাম, ডিফাইন করলাম, সেটাতে দেওয়া আছে যে কি নাম্বার অফ টেইলস, সো প্রথমে আছে আমাদের এই সাইজ, সো দেয়ার ইজ নো টেইল, সো সেখানে আমরা দিয়েছি 0, তারপরটা সে 1টি, এই জন্য 1 দিয়েছি, 1 দিয়েছি টি, এটা আমরা বুঝতে পারছি। এবং এই দুইটা এক্স এবং ওয়াইকে যদি আমরা কনজুগেট করি, যদি কি আমরা সম্মিলন করি, তাহলে এই রকম একটা সেট পাচ্ছি। কি ধরনের সেট? প্রথমটা হচ্ছে 2 এবং 0 সেট, দেন পরে পাচ্ছি 1 এবং 1 সেট, 1 এবং 1 সেট, এবং জি এবং 2 সেট। এবং আমরা সকলেই জানি যে এই যে একটা দুটা কয়েন যখন একবার টস করা হয়, যে 4টা স্যাম্পল পয়েন্ট পাবো, এই 4টা স্যাম্পল পয়েন্টের প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে 1/4, কেননা আমরা সবাই জানি যে টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 4 দিয়ে আমরা যার প্রবাবিলিটি বের করবো সেখানে তার যতগুলো স্যাম্পল পয়েন্ট আছে সেটাই হচ্ছে তার সম্ভাবনা। সো প্রথমটার ক্ষেত্রে 1/4, দ্বিতীয়টার ক্ষেত্রে 1/4, তৃতীয়টা 1/4, চতুর্থটাও 1/4, এটা আমরা। এবং এখানে আমরা যখন জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের ডেফিনেশন দিচ্ছিলাম, একটা খুবই ভাইটাল কথা সবসময় বলতেছি, অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস, দ্যাট মিনস একই ধরনের এক্সপেরিমেন্টে আমরা কিন্তু জিনিসটাকে ডিফাইন করব। আমাদের এক্সপেরিমেন্ট একটা কি এক্সপেরিমেন্ট? টচিং এ কয়েন 2 টাইমস, বাট there are 2 variables are defined, so on the same probability space. এখন আমরা যদি আগের টেবিলটাকে যদি একটু সামারাইজ করি, সেখানে আমরা দেখেছি যে সমস্ত জয়েন্ট ভেরিয়েবলের যে সমস্ত মানগুলো এসেছিল তার মধ্যে একটা মান আছে 1 1 1, একটা মান দুইবার আছে 1 এবং 1 1, একটা মান দুইবার আছে। সো যেহেতু একটা মান দুইবার আছে, ওইটার প্রত্যেকটার মান হচ্ছে 1/4, সো দুইবার থাকার কারণে তার প্রবাবিলিটি হয়ে গেছে 1/2। তাহলে দেখো টোটাল প্রবাবিলিটি সবসময় আমাদের 1 হবে। এবং আমরা সিঙ্গল ভেরিয়েবল ক্ষেত্রে যখন আমরা করেছি এই জিনিসটা বারবার ডিফাইন করেছি, তোমরা আশা করি এটা সকলেই বুঝতে পারছো বলে আমি মনে করছি। সেই টেবিলটাকে আমরা এটা আর আমি অমিট করছি, এটা প্রয়োজন এখানে নাই। আমরা একটা অঙ্ক করব এবার, দেখা যাক, যেটা মেইন আমাদের অঙ্ক করলে যে কোনো থিওরি, যে কোনো ডেফিনিশন আমাদের অনেক পরিষ্কার হয়ে যায়। অ্যাপ্লিকেশন আমাদের যে কোনো থিওরির কনফিউশন দূর করে দেবে। আমরা সেই জন্য ডেফিনিশনের সঙ্গে সঙ্গে কি করেছি, কিছু অঙ্ক নিয়েছি। একটা অঙ্ক কি আছে, শো দ্যাট এফ অফ এক্স ওয়াই সমান 4xy। ডেফিনেটলি আমরা যখন এখানে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের সংজ্ঞা পড়েছি, তখন আমাদের যে সংজ্ঞা পড়েছি আমরা দেখেছি, তাহলে আমাদের অঙ্কটা কিসের অঙ্ক? জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের অঙ্ক, তাই না? কারণ কি, এখানে একের অধিক ভেরিয়েবল আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই সমান 4x, এবং এক্স এর মান কত থেকে কত? 0 থেকে 1, এবং ওয়াই এর মান 0 থেকে 1 ইজ এ জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। আমাদেরকে দেখাতে হবে উই হ্যাভ টু শো, যদি এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম দুটো শর্ত আছে। একটা শর্ত কি, এফ অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এবং টোটাল এফ অফ এক্স এর উপর যদি আমি ইন্টিগ্রেশন নেই, তাহলে টোটাল ইন্টিগ্রেশন কত হবে? 1।
এই দুইটা শর্ত যদি আমি আমাদের প্রবলেমটাকে থেকে স্যাটিসফাই করাতে পারি, প্রমাণ করতে পারি, তখনই আমরা বলবো যে এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন হবে না, হবে আর হবে না। যেমন দেখো কি জন্য, সিন্স এক্স অ্যান্ড ওয়াই অলওয়েজ টেক এ পজিটিভ নাম্বার, আমরা দেখেছি এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ 0-র চাইতে বড় এবং 1-এর চাইতে ছোট। দ্যাট মিনস এক্স যে সমস্ত ভ্যালুগুলো নেবে সমস্তগুলো পজিটিভ ভ্যালু। সিমিলারলি ওয়াই এর মান, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ ওয়াই যে সমস্ত ভ্যালুগুলো গ্রহণ করবে দে অলসো টেকিং দ্য ভ্যালুজ পজিটিভ। এবং আমাদের ফাংশনে শুধু এক্স ওয়াই এর সঙ্গে আর একটি পজিটিভ ভ্যালু আছে, সেটা হচ্ছে 4। তাহলে এক্স ওয়াই, এক্স এবং ওয়াই যে মানই নেই না কেন সেটা যদি 4 দিয়ে গুণন দেওয়া যায় ডেফিনিটলি সেটা হবে একটা পজিটিভ মান। এই জন্য অবশ্যই আমরা বলতে পারি এফ অফ এক্স আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে একটা শর্ত আমাদের ফুলফিল হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় শর্ত ফুলফিল করার জন্য আমাদের এই কাজটা করতে হবে, কারণ আমরা দেখেছি এই যে ডাবল ইন্টিগ্রেশন, অর্থাৎ দুইটা ভেরিয়েবল থাকার কারণে আমাদেরকে কিন্তু ডাবল ইন্টিগ্রেশন নিতে হচ্ছে। যদি 3টা ভেরিয়েবল থাকে তাহলে 3টা ইন্টিগ্রেশন নিতে হবে, একটা ভেরিয়েবল থাকলে একটা ইন্টিগ্রেশন নিতে হবে। যেহেতু আমাদের n সংখ্যক ভেরিয়েবল থাকলে n সংখ্যক ইন্টিগ্রেশন আমাকে নিতে হবে। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস কেস, কন্টিনিউয়াস কেস কি করে বুঝলাম, যে এক্স এর ভ্যালুগুলো দেখে, ওয়াই এর ভ্যালুগুলো দেখে আমরা বললাম এটা একটা কন্টিনিউয়াস কেস, দ্বারা টেকিং দ্য কন্টিনিউয়াস ভ্যালু নট ডিসক্রিট ভ্যালু। সো আমাদের এখানে আমরা দুইটা ইন্টিগ্রেশন নিয়েছি। প্রথমে আমরা দিয়েছি এক্স এর ভ্যালু 0 থেকে 1, পরের ভ্যালু দিয়েছি 0 থেকে 1, তারপর ফাংশন লিখেছি এফ অফ এক্স ওয়াই ডিএক্স এবং ডিওয়াই। দেন এটা এফ অফ এক্স এর মান শুধু আমরা বসে দিয়েছি 4xy। এখন আমরা ইন্টিগ্রেশনের বেসিক রুল অনুসারে আমরা এক্স, এই যে 4xy আছে গুণন আকারে আছে, একটা যে কোনো একটা ইন্টিগ্রেশন যদি গুণন আকারে থাকে সেটাকে আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। এই জন্য আমরা 4 আগে নিয়ে এসেছি, তারপর 0 up to 1 x dx কে আলাদা করেছি এবং 0 up to 1 y এবং dl, এবং এখন আমরা এটাকে একটা সিম্পল একদম একটা ইন্টিগ্রেশন করব x²/2 0 এবং y²/2 0 up to 1। এখন আমরা x এর মান 1 বসিয়ে দেবো, y এর মান 1 বসিয়ে দেবো। এখানে আমরা 0-র মানটা দিয়ে আর আমরা ক্যালকুলেশনটা করব না, 0-র মান দিলে সেটা 0 হয়ে যাবে। এই জন্য দেখো আমাদের পেয়ে গেছি 4 × হাফ × হাফ, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটা শর্ত যে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি, স্যাটিসফাই করতে পেরেছি। একবার আমরা দেখেছি এফ অফ এক্স আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এবং সেকেন্ড টাইম আমরা দেখলাম যে টোটাল ইন্টিগ্রাল ভ্যালু অফ দ্য জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ইজ ইকুয়াল টু 1। সো আমরা বলতে পারি যে আমাদের যে গিভেন ফাংশনটা দেওয়া আছে দিস ইজ এ জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। তোমরা তোমাদের বই পুস্তকগুলো, যে বই পুস্তকে আমি রেফারেন্সগুলো দিয়েছি, যে কোনো একটা হোক দুটা হোক যার যেটা সামর্থ্য আছে তোমরা বইগুলোকে খুলবা, খুলে এই অঙ্কগুলোকে তোমরা, আমি যে নিয়ম অনুসারে বললাম এই অঙ্কগুলোকে, এই অনুরূপ অঙ্কগুলোকে তোমরা দেখবা। আশা করতেছি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ। দেন আমরা আজকের দ্বিতীয় টপিকস যেটা আছে সেটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন খুব সহজ সরল ভাষায়, খুব বোঝার জন্য খুব সহজ সরল ভাষায়, একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন থেকে যদি একটা সিম্পল বা সিঙ্গেল ভেরিয়েবলের যখন আমরা প্রবাবিলিটি ফাংশন বের করি তখন সেটাকেই বলা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। আবার বলছি, যখন আমরা কোনো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন থেকে একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন বের করি, প্রবাবিলিটি ফাংশন বের করি, তখনই সেটাকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। আমরা মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন বোঝার আগে আমরা একটা টেবিল আমরা স্টাডি করব। টেবিলটা কি? লেট আস কনসিডার দ্য ফলোইং টেবিল। একটা টেবিল আমরা কনসিডার করবো। এই টেবিলটা আমরা আগেও ছিল, আমি এখানে এক্সপ্লানেশনে নিয়ে আসবার জন্য টেবিলটাকে আমরা ওমিট করে গিয়েছি। একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলে একটু মনোযোগ দিয়ে দেখি যে ওয়াই এর ভ্যালুগুলো আছে কলাম ওয়াইজ, এক্স এর ভ্যালুগুলো আছে রো ওয়াইজ, তাই না? ওয়াই এর ভ্যালুগুলো আছে কলাম ওয়াইজ, এক্স এর ভ্যালুগুলো আছে রো ওয়াইজ।
এবং এটা একটা বাইভেরিয়েট টেবিল। এই ধরনের টেবিলগুলোকে আমরা বলি বাইভেরিয়েট টেবিল, তাই না? দ্বিমুখী টেবিল, দুইটা চলক নিয়ে যে সমস্ত টেবিল আলোচনা করে তাদেরকে আমরা বলে থাকি বাইভেরিয়েট টেবিল। এবং আমরা যে জয়েন্ট ভ্যালুগুলো পাবো, প্রথম সেলে পাবো 0 0, তারপরে এভাবে আমরা দ্বিতীয় সেলে পাবো 0 1, তৃতীয় কলামের প্রথম সেলে পাবো আমরা 0 1, এইভাবে। এবং এক্সপেরিমেন্টটাকে আমরা বুঝতে পেরেছি, এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা কয়েনকে যদি দুইবার টস করা যায়, একটা কয়েনকে যদি দুইবার টস করা যায়, সেখানে দুইটা ভেরিয়েবল আমরা ডিফাইন করব। একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, নাম্বার অফ হেড, আর একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই, নাম্বার অফ টেইল। এই জন্য যেহেতু এর ইতিপূর্বেই আমি এই টেবিলটা তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন, এই টেবিলে তোমরা গেলেই ওই কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা যে টেবিলটা কি জন্য। তাহলে আমরা এখানে লিখেছি x0 y0, অর্থাৎ এই সেলে যে ভ্যালুটা আমি পাবো সেটা হবে 0 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তার প্রবাবিলিটি, তার সামনে আমরা কি দিয়েছি? একটা প্রবাবিলিটি দিয়েছি। তাহলে এই প্রবাবিলিটি অফ এক্স সমান 0, ওয়াই সমান 0, এক্স এর মান 0, ওয়াই এর সমান 0, তাহলে প্রবাবিলিটি অফ সমান 0 দিয়েছি। কেন 0 দিলাম? কারণ আমাদের যে এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টের যে সমস্ত 2 ডাইমেনশনাল ভেরিয়েবলের যে নম্বরগুলো ছিল, যে ভ্যালুগুলো ছিল, সেখানে 0 0 নামে কোনো ভ্যালু ছিল না, যার জন্য আমরা সেখানে 0 দিয়েছি। অনুরূপভাবে সে সমস্ত ভ্যালুগুলোতে আমরা 1 1, তার জন্য আমরা পেয়েছি হাফ। এবং দেখো এই রোর যোগ করলে হাফ হয়ে যাবে, এই রোগুলার যোগ করলে 1/4 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কিছু টোটাল প্রবাবিলিটি পেয়েছি। প্রথম রোর জন্য 1/4, দ্বিতীয় রোর জন্য 1/2, তৃতীয় রোর জন্য 1/4। অনুরূপভাবে প্রথম কলামের জন্য 1/4, দ্বিতীয় কলামের জন্য 1/2, তৃতীয় কলামের জন্য 1/4। এখন আমরা যদি এই লাস্টের রোটাতে যোগ করি, দেখো 1 হয়ে যাবে, এবং লাস্টের কলামটাতে যোগ করলেও কিন্তু 1 হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্র্যান্ড প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি। এবং একটা জিনিস লক্ষণীয়, এই যে আমরা কলাম ওয়াইজ যে প্রবাবিলিটিগুলো বের করলাম, অ্যাকচুয়ালি এই প্রবাবিলিটিগুলোকে যেমন 1/4, 1/2, 1/4, এগুলোকে আমরা বলছি হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি, নট এ ফাংশন। এগুলোকে আমরা বলতেছি কি? মার্জিনাল প্রবাবিলিটি। অনুরূপভাবে প্রথম রোর জন্য 1/4, দ্বিতীয় রোর জন্য 1/2, এবং তৃতীয় রোর জন্য 1/4, এবং টোটাল যোগ করে হয়েছে 1। অর্থাৎ এই সেলটার জন্য আমরা এটাও একটা মার্জিনাল প্রবাবিলিটি, এটাও মার্জিনাল প্রবাবিলিটি, এইটাও মার্জিনাল প্রবাবিলিটি। সমস্ত মার্জিনাল প্রবাবিলিটিগুলো হচ্ছে এক, এবং এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। যখন একটা মার্জিনাল প্রবাবিলিটি সমূহকে কোনো একটা ফাংশনের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, তখনই সেটাকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। শিক্ষার্থীরা, আমরা আরেকবার বলছি যে কি, এই টেবিলটা আমরা যদি খুব সুন্দর করে একটু স্টাডি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্জিনাল প্রবাবিলিটি কি জিনিস এবং মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন কি জিনিস। অর্থাৎ এই যে প্রথম কলামে যা আছে, দিস ইজ মার্জিনাল প্রবাবিলিটি, দিস ইজ মার্জিনাল প্রবাবিলিটি, দিস ইজ মার্জিনাল প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি দিয়ে যখন কোনো ফাংশনের মাধ্যমে উপস্থাপন করা হবে, সেটাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। এইখানে আরেকটা টেবিল মার্জিনাল প্রবাবিলিটি আকারে উপস্থাপন করা আছে। আগের টেবিলটাতে আমাদের চলকগুলোর মান ছিল 3টা করে, 0 1 2, তাই না? এখানে আমরা এমন একটা বৃহৎ চলক নিয়েছি, এক্স একটা থিওরিটিক্যাল চলক নিয়েছি যার মান হচ্ছে n সংখ্যক, ওয়াই একটা থিওরিটিক্যাল তাত্ত্বিক চলক নিয়েছি যার মান হচ্ছে m সংখ্যক। এবং এখানে যে সেল তৈরি হয়েছে, টোটাল সেল আছে হচ্ছে n/m। এটা দেখে আমরা বুঝতে পারবো যে টোটাল সেল তৈরি হয়েছে n/m, এবং প্রত্যেকটা সেলে যে এই যে pn1, pn2, pi2, pi3 অথবা p1n, p1 যে দেওয়া আছে, এগুলো হচ্ছে সমস্তগুলো হচ্ছে প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি, তাই না? তাহলে এই যে y1 উপরে আছে, y1 এর এগেইনস্টে এই যে শেষে যে প্রথম কলামে যে টোটাল আসছে p.1, p.2, p.ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে দেখো p11, p21, p31, pi1, এগুলো ওয়ানগুলো ফিক্সড, বাট প্রথম যে সাফিক্সটা আছে সেটা কিন্তু ভেরি করেছে, এই জন্য আমরা যোগ করে ডট
ব্যবহার করেছি। এই যে P1 ডট P2 ডট P3 ডট এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। অনুরূপভাবে রোর ক্ষেত্রে P1 ডট P2 ডট P3 ডট এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মার্জিনাল। দিস ইজ এ থিওরিটিক্যাল টেবিল, দিস ইজ এ থিওরিটিক্যাল টেবিল। এবং এগুলোকে আবার বলছি, এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি, এগুলো টোটালগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি, এবং মাঝখানে যে প্রবাবিলিটি আছে এগুলো হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। এখন আমরা যদি একটু ফর্মাল ডেফিনিশনে যাই, ফর্মাল ডেফিনিশনে দেয় যে টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই defined on the same probability space with joint probability function, the marginal probability function for discrete case gx। এই gxটা কি? gx হচ্ছে আমরা সাধারণত gx, hx, gy, hy, gz এগুলো দিয়ে আমরা সাধারণত মার্জিনাল প্রবাবিলিটি ফাংশনকে আমরা নোটেশন আকারে উপস্থাপন করে থাকি। যেমন gx আছে সমান সামেশন ফর ডিসক্রিট কেস, সামেশন দেওয়া আছে, এখানে একটা y তোমরা লক্ষ্য করতেছো, অর্থাৎ yটা হচ্ছে একটা রেঞ্জ p অফ xy, অর্থাৎ আমার যে p অফ x যে ফাংশন থাকবে সেই ফাংশনে শুধু y এর যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো পরিবর্তন করে করে আমি সামটাকে করব। x এর x ফিক্সড, x এর কোনো ভ্যালুর পরিবর্তন হবে না, x এর ভ্যালুগুলা ফিক্সড, শুধু y এর ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে করে করব। যদি এইটা যদি হয় এবং হোয়ার এখানে বলা আছে gx ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অ্যান্ড gx সামেশন সমান 1, যদি হয় তখন আমরা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন। আবার বলছি ফর ডিসক্রিট কেস gx এটা একটা উপস্থাপন, সামেশন y, yটা হচ্ছে আমার y এর যে রেঞ্জ আছে, y এর যে ভ্যালু আছে সেটার উপর আমরা সাম নেব pxy, এখানে অর্থাৎ x ফিক্স থাকবে বাট yটাকে পরিবর্তন হবে। এরপরে আমরা একটা অঙ্ক করব, তাহলেই বুঝতে পারবো যে কি করে এটা x ফিক্স থাকবে এবং yটাকে পরিবর্তন হবে। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে jx ডেফিনেটলি 0 চাইতে বড় এবং টোটাল সামেশন হচ্ছে jx সমান হচ্ছে 1। অনুরূপভাবে যদি আমরা y এর ক্ষেত্রে বের করতে চাই তাহলে অনুরূপভাবে যেহেতু y এর ক্ষেত্রে বের করব তখন আমাদের সামেশন নিতে হবে আমাদের x এর উপরে, এবং হয় hy ইজ গ্রেটার দেন 0 এবং hy সমান 1। ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল gx এর ক্ষেত্রে আমরা যেহেতু ডিসক্রিটের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যদি ডিসক্রিট ভেরিয়েবল হয় তার সামেশন নিতে হলে সবসময় আমরা সামেশন ব্যবহার করব, এবং কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে অর্থাৎ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় ইন্টিগ্রেশন ব্যবহার করব। তাহলে আমরা এর আগে ডিসক্রিট কেসের ক্ষেত্রে ডেফিনেশন দিয়েছি, এখন আমরা দিয়েছি কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে gx y f অফ xy হোয়ার gx ইজ গ্রেটার দেন 0 এবং টোটাল ইন্টিগ্রেশন x এর উপরে সেটা হবে 1। সিমিলারলি hy এর ক্ষেত্রেও আমরা একই জিনিস হবে। এখানে একটি স্মরণযোগ্য যে যখনই আমরা কোনো ভেরিয়েবলের মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন বের করব, যখন কোনো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন থেকে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন বের করব, যে মার্জিনাল প্রবাবিলিটি যে ভেরিয়েবলের মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন বের করব অপর যে ভেরিয়েবলটা থাকবে সেটার উপর আইদার সামেশন, ডিসক্রিট কেস হলে সামেশন আর কন্টিনিউয়াস কেস হলে ইন্টিগ্রেশন ব্যবহার করব। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো এটা সম্পূর্ণ থিওরিটিক্যাল, এবং এরপরে আমরা একটা অঙ্ক করব, এই অঙ্কটা হলেই তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের কিভাবে জিনিসগুলো করতে হয়। যেমন একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক কি দেওয়া আছে, 2 dimensional discrete random variables x and y has the following joint probability function। কি জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, f of xy সমান কি x plus y ভাগ 1, x এর মান 0 1 2, y এর মান 0 1। এখন f দেওয়া থাকুক আর p দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক না কেন x এবং y এর ভ্যালু দেখে আমি বুঝতে পারবো যে এটা ডিসক্রিট কেস না কন্টিনিউয়াস কেস, এটা ডিসক্রিট কেস না কন্টিনিউয়াস কেস। তাহলে দেখো আমরা f ব্যবহার করে x plus y by 9, x এর মান হচ্ছে কত 0 1 2, তাহলে আমরা নিশ্চয়ই ডেফিনেটলি বুঝতে পারছি যে কি এইটা একটা ডিসক্রিট কেস র্যান্ডম ভেরিয়েবল, তাই না? এটা একটা ডিসক্রিট কেস র্যান্ডম ভেরিয়েবল। নিচে আমাদের কি করতে হবে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফাংশন অফ x and y, আমাদের ফাইন্ড দ্য মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x and y, x এবং y এর যে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন আছে সেটা বের করব। আমাদের একটু আমরা যদি মার্জিনাল প্রবাবিলিটি ফাংশনের যে ডেফিনেশন দিয়েছি ওইটা যদি একটু আমরা স্মরণ করতে পারি তাহলে আমাদের অঙ্কটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখা যাক কি হয়। লেট আমরা ধরে নিলাম gx বি দ্য মার্জিনাল pdf অফ x। আমরা আগেই বলেছি যে যখন কোনো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন থেকে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন আমরা বের করব তখন আমাদের কি করতে হয়, আইদার সেটাকে নোটেশন কি দিয়ে দেই, নোটেশন আমরা কি দিয়ে দেই, আইদার সেটাকে কি gx অথবা gy
এইচ এক্স অথবা এইচ ওয়াই, এই জন্য আমরা জি এক্স। দিস ইজ এ সিম্পল, আর কিছুই না, নোটেশন আমাদের অ্যাজ ইউজাল আমরা যেভাবে আমরা সেটাকে ডিফাইন করি সেটাকে আমরা দিয়ে রাখি। তাহলে জি এক্স বি দ্য মার্জিনাল পিডিএফ অফ এক্স। দেন নাও অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ মার্জিনাল পিডিএফ উই নো দ্যাট, আমরা ডেফিনেশনটুকু একটু আগে পড়েছি তাই না? কি পড়েছি ডেফিনেশন? প্রথম কিভাবে করতে হবে, যদি যে ভেরিয়েবলের আমরা মার্জিনাল পিডিএফ বের করব সেইটা ছাড়া অন্য ভেরিয়েবলের উপরে যদি ডিসক্রিট কেস হয় তাহলে সামেশন নিব, অথবা কন্টিনিউয়াস কেস যদি হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন নেব। তাহলে আমরা বের করতে চাই কি জি এক্স এর, অর্থাৎ ডেফিনেটলি আমাদেরকে সামেশন নিতে হবে ওয়াই এর উপরে। দেখা যাক দেখো জি এক্স কার উপর সামেশন নিয়েছি ওয়াই, দ্যাট মিনস এক্সটা ফিক্স থাকবে, ওয়াই এর মানগুলো চেঞ্জ হবে। ওয়াই এর মান কি আছে 0 এবং 1, ওয়াই এর মান কি আছে 0 এবং 1, দ্যাট মিনস এক্স ফিক্সড, অর্থাৎ এই দেখো সমান চিহ্ন দিয়ে এক্স, ওয়াই এর মান প্রথম কি 0, এক্স ফিক্স থাকলো 9 ফিক্স থাকলো 9 তো কনস্ট্যান্ট, প্লাস এক্স ফিক্স থাকলো ওয়াই এর মান আর একটা 1, এই দুটো যোগ করে টয়েস এক্স প্লাস 1। তাহলে জি এক্স সমান নতুন একটা ফাংশন তৈরি হলো, সেটার নাম হচ্ছে টয়েস এক্স প্লাস 1। দিস ইজ দ্য মার্জিনাল পিডিএফ অফ জি এক্স, দিস ইজ দ্য মার্জিনাল পিডিএফ অফ gx। নেক্সট অতএব এটুকু। দেন আমাদেরকে কি বের করতে হবে, মার্জিনাল পিডিএফ অফ y। যদি আমরা y বের করি তাহলে অনুরূপভাবে এগেইন লেট দ্য মার্জিনাল পিডিএফ অফ y সমান ইজ h অফ y। দেন দেয়ারফর দ্য মার্জিনাল পিডিএফ অফ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ hy সমান xy প্লাস, এবার আমরা সামেশন নিয়েছি কার উপরে, x এর উপরে, কারণ যেহেতু y এর বের করবো তাই না, অর্থাৎ এবার ওয়াইটা ফিক্স থাকবে বাট এক্স এর ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যাবে তাই না, ওয়াইটা ফিক্স থাকবে। তাহলে ওয়াই যদি ফিক্স থাকে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এক্স এর ভ্যালু কি হতে পারে, কি আমরা দিয়েছি 0 1 2, সো একবার আমি 0 বসাবো একটা মান পাবো, তারপর আরেকবার আমার এক্স এর মান 1 বসাবো আরেকটা মান পেলাম, আরেকবার এক্স এর মান 2 বসাবো আরেকটা মান পেলাম, তাহলে আমরা 3টা মান পেলাম। 3টা মানকে আমরা যোগ করে দিই, দেখো যোগ করলে কি 3 + 3y/9 সমান 1 + 3 কমন নিলে 1 + y সমান এত। তাহলে দিস ইজ দ্য মার্জিনাল পিডিএফ অফ ওয়াই। এইভাবেই আমরা কিন্তু এখন যদি একটু ডেফিনিশনটাকে যদি আমরা একটু মাথার মধ্যে নিয়ে আসি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিভাবে একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন থেকে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন কিন্তু তৈরি হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস, একের অধিকবার তুমি এটা দেখতে পারবা, বুঝতে না পারলা আবার দেখবা, বুঝতে পারবা, এবং তোমাদের কোশ্চেনগুলোকে তোমরা আইডেন্টিফাই করে রাখবা। কোশ্চেনগুলোকে এটা আমরা আগামীতে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কোশ্চেন কমেন্টগুলোকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারতেছি। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই। দ্বিতীয় দিন আবার আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি এবং ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি নিয়ে তোমাদের সামনে হাজির হব বলে আশা রাখি। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।